আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথেই আছি আমি সালিয়া পারভিন সাথী। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। পরে পশু কুরবানি করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। ভোরের আলো ফোটার পরপর জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তি নিয়ে ঈদগাহে আসেন তারা। নামাজ শুরুর আগেই পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় জাতীয় ঈদগাহে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের জামাতে ইমামতি করেন। পরে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর কোলাকুলিতে মেতে ওঠেন সবাই। বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করেছি। সারা পৃথিবীতে যেন মুসলমানদের মধ্যে মিল থাকে, তাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ থাকে, বিশেষ করে ফিলিস্তিনের জন্য এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যায়। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা হচ্ছে সেটা অমানবিক, সেটার জন্য আমরা দোয়া করেছি। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। দাদা দাদি, নানা নানুর আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ জানি আমাদের কুরবানিগুলো কবুল ও মঞ্জুর করেন। পরে সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পশু কুরবানির উদ্দেশ্য গোশত খাওয়া নয়, বরং এর মধ্য দিয়ে ত্যাগের মহান শিক্ষা লাভ করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। ইসলাম ধর্মমতে পশু কুরবানি অনেক ফজিলতপূর্ণ। তাই ঈদের নামাজ শেষে পশু কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসলমানরা। নাজিফ ফরাইজি, আরটিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। এদিকে ঝিরিঝিরি বৃষ্টির আবহে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 8টায় দিনাজপুরের ঐতিহাসিক গৌরে শহীদ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকদের দাবি, এবারে ঈদ জামাতে 2 লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছে। এছাড়া সকাল 9টায় দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নেন লাখো মুসল্লি। জামাতে ইমামতি করেন মাওলানা হিফজুর রহমান খান। ঈদের জামাতে নামাজ আদায় করলাম, খুবই ভালো লাগতেছে, আমার কাছে আনন্দিত লাগতেছে। সবার জন্য দোয়া করেছে, মুসলিম বিশ্বের জন্য, যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারে সারা বিশ্বের মুসলমান। আমরা আসলে অনেক ভালোভাবে নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আজকে আমি এই মাঠে নামাজ পড়লাম, তো অত্যন্ত ভালো লাগলো, অনেক লোকজন। ঈদুল আজহা সবার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক। আমি মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করছি। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি দিলে নগদ প্রণোদনা সহ মিলবে আদর্শ নাগরিকের সনদ। মাংস পৌঁছে দেওয়া হবে বাসায়। উত্তর সিটি কর্পোরেশনে এমন অফারের পরও রাজধানীর বেশিরভাগ মানুষকে নিজ বাসার সামনে কিংবা অলিগলিতে কোরবানি দিতে দেখা গেছে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পরপরই শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। জহিরুল ইসলামের ক্যামেরায় রাজধানীর কোরবানির চিত্র তুলে ধরছেন সুমন তানভীর। বৃষ্টির পূর্ব প্রস্তুতি হিসাবে পুরো মাঠ ছামিয়ানায় ঢাকা। বাসায় মাংস পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে সারি সারি ভ্যান, আছে প্রণোদনার ব্যবস্থাও। তারপরও যাদের জন্য রাজধানীর মিরপুরের প্যারিস রোড সংলগ্ন এ মাঠে উত্তর সিটি কর্পোরেশনের এত আয়োজন, তাদেরই দেখা নেই।
সকাল 10:30টায় মাত্র 3 থেকে 4টি গরু দেখা গেল এ মাঠে। অথচ 500 গরু কোরবানির টার্গেট নিয়ে প্রস্তুতি নিয়েছিল সিটি কর্পোরেশন। ঈদের 7 দিন আগে থেকেই এ নিয়ে পুরা এলাকায় মাইকিং করা হয়। আমরা বলেছি যে প্রত্যেককে আসলে প্রণোদনা দেবে 1000 টাকা। আমাদের উদ্যোগে আমরা তার বাসায় মাংস পৌঁছে দেব। সবাইকে একটা করে 8 ফিট বাই 8 ফিট ত্রিপাল দিব। তো দীর্ঘদিন অনিয়মে চলতে চলতে নিয়মকে ভাঙতে ভাঙতে অভ্যস্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি। তবে যে কয়জন এমন আয়োজনে শরিক হয়েছিলেন তারা জানালেন সন্তুষ্টির কথা। আমি এখানে সবকিছু পানি পেয়েছি, ড্রিঙ্কস পেয়েছি, খোলা জায়গা পেয়েছি, পলিথিন পেয়েছি, মানে যখন যেটা আমি বলেছি যে আমার ব্যাগ 2টা লাগবে ভুঁড়ির ময়লা ফেলার জন্য, কোনো আপত্তি করে নাই। আসলে আমাদের এলাকাতে অনেক মাইকিং করা হয়েছে 2-3 দিন আগের থেকে, তো ওইটা দেখেই আমরা উদ্বুদ্ধ হয়েছি। এটা সম্পূর্ণ একটি সরকারের নতুন কার্যক্রম, তো আমাদের কাছে অত্যন্ত জিনিসটা ভালো লাগছে। সকালে নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন অলিগলি ও বাসার সামনে শুরু হয়ে যায় পশু কোরবানি। পরিবারের সবাইকে নিয়ে নিজ বাসার সামনে কোরবানি দেওয়াকে বেশি আনন্দদায়ক মনে করেন বাসিন্দারা। তুলে ধরেন সিটি কর্পোরেশনের নানা সীমাবদ্ধতার কথাও। এখন যেখানে স্লটার সেন্টারটা করছে সেই সেন্টারটা মানে অনেক সময় পারিবারিক কারণে বা এই যে আপনার আবহাওয়ার পরিবেশের কারণে অনেকে নিয়ে যাওয়া হয় না। এক জায়গায় দেওয়া করলে তো অনেক জায়গার দরকার, অনেক সময় দরকার, এই জন্য যার যার বাড়ির সামনে। এখানে আমাদের নিজের ফ্ল্যাট, এখানে সবাই পাড়া প্রতিবেশী সব এখানে ছোট থেকে বড় হয়েছে, সন্তানরা ওইভাবেই এইখানে এখন গ্রামের মতো আর কি। জীবনের পরিবর্তে আরেকজনকে আরেকটা ইয়াকে কুরবানি দেওয়া। 2 দিন আগে আমার গরু এসেছে, তাকে খাওয়ানো, গোসল করানো, এসব কাজ কিন্তু আমরা নিজেরা হরহামেশা করছি, তো ওই ফিলিংসটা কিন্তু মনে আছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর বাসাবাড়িতে পলিথিন সহ বর্জ্য পরিষ্কারে বেশ কিছু সরঞ্জাম আগেই তাদের কাছে পৌঁছে দেওয়া হয় বলেও জানায় বাসিন্দারা। সুমন তানভীর, RTV, ঢাকা। দর্শক, দুপুর থেকে কোরবানির পর বর্জ্য অপসারণের কাজ শুরু করে রাত 8টার মধ্যে শেষ করার ঘোষণা ছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের। দর্শক, এই মুহূর্তে সেই খবর জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, ঈদ মোবারক। শরীয়ত, আমরা জানি সিটি কর্পোরেশনের ঘোষণা অনুযায়ী বর্জ্য অপসারণের কাজ শুরু হবে দুপুর 2:30 থেকে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অপসারণ কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন, আর এই ব্যাপারে নগরবাসী আসলে কতখানি সচেতন, আর চামড়ার কি খবর আছে আপনার কাছে? সাথী, আপনাকেও ঈদ মোবারক। আর আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, আপনি আসলে কোরবানির পর থেকেই বর্জ্য অপসারণ শুরু হয়ে গেছে। 2 সিটি কর্পোরেশন, উত্তর সিটি বলেছিল 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে এবং দক্ষিণ সিটি বলেছিল যে 24 ঘন্টার মধ্যে, কিন্তু আমরা এই মোহাম্মদপুরে এসে দেখেছি বেশিরভাগ এলাকার কিন্তু বর্জ্য অপসারণ হয়ে গেছে। এই জায়গাটিতে হলো 29 নম্বর ওয়ার্ডের এই জায়গাটিতে হলো তারা বিভিন্ন এলাকা থেকে বর্জ্য এনে এখানে স্তূপ করছে, এখান থেকে তারা সরাসরি বৈলাপুর নিয়ে ফেলছে। তো আমরা যেটা দেখেছি যে এই আশপাশের এলাকার বর্জ্য ইতিমধ্যে অপসারণ হয়ে গেছে। তারা সকালে যখন কোরবানি, সবাই তো এবার নিজ নিজ বাসার সামনেই দিয়েছে এবং সেভাবেই তারা প্রস্তুতি রেখেছিল। সেভাবে কিন্তু সকাল থেকে সেই কোরবানির যখনই সব কিছু শেষ হয়ে গেছে তখন থেকে তাদের বর্জ্য অপসারণের কাজও শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ জায়গার কিন্তু বর্জ্য অপসারণ হয়ে গেছে। আর মেয়র মহোদয় যারা বলেছিলেন যে 2টার দিকে তারা হলো উদ্বোধন করবেন, তার আগেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে বর্জ্য অপসারণ হয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট সময় বর্জ্য অপসারণ হয়ে যাবে। এছাড়া আমরা দেখেছি যে চামড়ার কাজও কিন্তু তারা একই সাথে করেছেন। চামড়াগুলো ঠিক বিভিন্ন মাদ্রাসা এবং যারা মৌসুমী ব্যবসায়ী তারা কিন্তু সংগ্রহ করে ফেলেছেন এবং সেই চামড়াগুলো মাদ্রাসা থেকে ইতিমধ্যে কিন্তু পুরান ঢাকা, যেখানে মূল আড়ত থাকে, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই বছর কিন্তু চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা করে। তো এইভাবেই আসলে চামড়াগুলো সব কিছু নির্দিষ্ট জায়গায় নেওয়া হচ্ছে এবং সেখান থেকে আড়তে নেওয়া হচ্ছে, সেখান থেকে ট্যানারির মালিকরা। শরীয়ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।
ঈদুল আজহার নামাজ শেষে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজে বিত্তবানদের, দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। কোরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নগরবাসীকে নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি। এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ঈদ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে ফলমূল এবং মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী প্রেস সচিব ABM সরওয়ার আলম সরকার এই উপহার সামগ্রী পৌঁছে দেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দের ঈদ সিলেটবাসীর জন্য অনেকটাই বিষাদে পরিণত হয়েছে। ভোর থেকে টানা বৃষ্টিতে পানিবন্দী নগরীর বাসিন্দারা। এছাড়া উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়। পানি ঢুকে গেছে বাসাবাড়িতেও। সকালে পানি ডিঙিয়ে তীব্র ভোগান্তি নিয়ে ঈদগাহের নামাজ আদায় করেন বন্যা কবলিত মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখনও। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জে সকাল 9টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে আবারও ভয়াবহ বন্যার শঙ্কা তৈরি হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সিলেট নগরীর পীর মহল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি লাঘবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা আমাদের সামনে তুলে ধরবেন? ধন্যবাদ সাথী। যেমনটা বলছিলেন, আসলে সিলেটের মানুষের জন্য একটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এই অতি বৃষ্টি। আবহাওয়া বার্তায় আগেই বলা হয়েছিল যে ঈদের দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু গতকাল রাত থেকে আসলে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে কিন্তু নগরীর যে বাসা বাড়িগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে এবং মানুষজন আসলে কোরবানির পশু জবে করা নিয়ে এবং পশু রাখা নিয়ে বেশ বেকায়দায় ছিলেন এবং সারা রাত নির্ঘুম কাটিয়ে সকালে কিন্তু ঈদের নামাজটাও এখানকার মানুষজন খুব ভালোভাবে আদায় করতে পারেনি এবং নির্ধারিত সময়ে কেন্দ্রীয় শাহী ঈদগাহে যেখানে প্রায় 1.5 লক্ষের উপরে মানুষজন একসাথে নামাজ পড়েন, সেখানে কিন্তু আজকে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পেরেছেন এবং পাড়া মহল্লার যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতেও কিন্তু পানি ঢুকে পড়ে এবং অনেক মসজিদে কিন্তু সকাল 11টা 12টার দিকেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে এই ঈদের দিনটি আসলে এখানকার মানুষের জন্য অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। সীমান্তবর্তী এলাকার যে মানুষজন আছেন, সীমান্তবর্তী যেসব এলাকাগুলো আছে সেখানেও কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নেই, সেখানেও কিন্তু মানুষজন পানিবন্দী জীবনযাপন করছেন এবং যে নদ নদীগুলো সিলেটের আশপাশ দিয়ে প্রবাহিত হচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল 10টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছিল সেটা কিছুটা এই মুহূর্তে কম এবং বৃষ্টিপাত যদি কমে আসে তাহলে কিন্তু শহরের যে বন্যা পরিস্থিতি সেটা কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু যে অকাল বন্যা যেটা 2022 সালে ঠিক একই মাসে এই সিলেটবাসী প্রত্যক্ষ করেছিলেন সেটা কিন্তু আবারও। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। পরবর্তীতে আমরা আবারও সর্বশেষ তথ্যগুলো জেনে নিব। বিশেষ চাহিদা সম্পন্ন 2 সন্তান নিয়ে জীর্ণশীর্ণ ঘরে পার করতে হয়েছে অনেক বছর।
নুন আনতে পান্তা ফুরানো সংসারে নিজের একটি ঘর হবে এমন আশাই ছিল না কখনো। তবে আজ মাথার উপর নতুন ছাদ হয়েছে। সেই ঘরে 2 সন্তানকে নিয়ে ঈদ করছে রাজবাড়ী বয়োবৃদ্ধ আলেয়া বেগম। অসহায় পরিবারটিকে এমন সুযোগ করে দিয়েছে মোর্শেদ আলম ফাউন্ডেশন। রাজবাড়ী প্রতিনিধি মনিরুজ্জামানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আলেয়া বেগমের পরিবারে হাসি ফোটাতে এগিয়ে এসেছে মোর্শেদ আলম ফাউন্ডেশন। ঈদে তাদের নতুন ঘর উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। 2 দশকের বেশি সময় ধরে বিছানাবন্দি বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোন আলমাস ও তাহমিনা রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া গ্রামের প্রতিবন্ধী এ ভাই বোনের দেখাশোনা করেন ষাটোর্ধ্ব মা আলেয়া বেগম। অভাবের সংসারে থাকার জন্য একটা ভালো ঘর ছিল না তাদের, তবে কেটেছে সেই আক্ষেপ। আরটিভিতে হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের মাধ্যমে তাদের অবস্থাটা প্রচার করি। তাদের ঈদের আনন্দ বহুগুণ বেড়ে গেছে। নতুন ঘরে রয়েছে 2টি শয়নকক্ষ, রান্নার জায়গা, বারান্দা আর শৌচাগার। ঘর পেয়ে মোর্শেদ আলম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মা আলেয়া বেগম। আমি আরো আনন্দ হয়েছি, আরো খুশি হয়েছি। শুধু রাজবাড়ির এই পরিবার নয়, মোর্শেদ আলম ফাউন্ডেশন দেশের নানা প্রান্তে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বারবার। মেহেরপুরের গাংনীতে এরকমই একটি অসহায় প্রতিবন্ধী সন্তান এবং তার অসহায় বৃদ্ধা মার জন্য ঘর করে দিয়েছি। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই প্রয়াস আরও বেগবান করার কথা জানিয়েছে মোর্শেদ আলম ফাউন্ডেশন। সৈয়দ মাহমুদ, আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। ধন্যবাদ সবাইকে।